কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর এমন সুন্দর মুহূর্তে যারা ঘরে বসে অথবা বিভিন্ন জায়গা থেকে এই নিয়মিত আর্ট শো সাদা কালো দেখছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সফল মানুষদের নিয়ে সাজানো হয় এই নিয়মিত আর্ট শো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে উপস্থিত আছেন তেমনই একজন গুণী মানুষ, যিনি একাধারে লেখক, আবৃত্তি শিল্পী ও সমাজসেবিকা এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার অতীত ও বর্তমান জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। আমাদের মাঝে আছেন লেখক, আবৃত্তি শিল্পী ও সমাজসেবিকা দিলরুবা জেফু। সাদা কালোতে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপা, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনি লেখালেখি এবং আবৃত্তি শিল্পের সঙ্গে কীভাবে জড়িয়ে? এটা আমার অবসরের পুরোপুরি শখের ব্যাপার। এটা কেউ এইভাবে আমি অবসরে আছি তাই নিজেকে লেখালেখি আর আবৃত্তির সাথে জড়িয়েছি। আচ্ছা, আপনার শৈশব কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে গ্রামের বাড়িতে, জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। এখন তখন তো উপজেলা ছিল না, গ্রাম ছিল, ইউনিয়ন ছিল একটা। ওখানে আমার শৈশব কেটেছে। ওখানে স্কুল লাইফটা আমি গ্রামের স্কুল থেকেই এসএসসি পাস করে এসেছি 1968 সালে। এরপর গ্রামের স্কুল থেকে তো আপনি এসএসসি পাস করলেন, তারপর আপনার ইন্টারমিডিয়েট বা পরবর্তী পড়াশোনা এবং ছাত্র জীবন সম্পর্কে কিছু? হ্যাঁ, আমি কলেজে পড়েছি বগুড়া মজিবুর রহমান মহিলা কলেজে। ওখান থেকে গ্র্যাজুয়েশন করে বের হয়েছে 73। যে যুদ্ধের কারণে 1 বছর লস তো সবারই গেছে, আমারও গেছে। আচ্ছা, আপনি সমাজকর্মী হিসেবে অনেক কাজ করেছেন, আর সে সম্পর্কে কিছু? 73-তে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার নিজের ডিসিশনেই আমি আমার খালাতো ভাইকে বিয়ে করি। তারপরে সংসারে কিছু ঝামেলার কারণে আমি চাকরিতে ঢুকতে বাধ্য হই। চাকরিতে 7-8 বছর চাকরি করছে। তারপরে আমার ছেলে মেয়ের জীবন টেক কেয়ার করার জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। তারপরে পুরোপুরি হাউস ওয়াইফ আমি। আমার ছেলে এখন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, আর মেয়ে বিয়ে হয়ে ও শ্বশুরবাড়িতে 2004 সালে থেকে। এখন আমি একা। তো এইভাবে এখন আমার অবসর কাটানোর জন্যই আমি বিভিন্ন সংগঠনে জড়িত হই, যেমন লায়ন্স, ন্যাশনাল উইমেন্স ফেডারেশন, সিনিয়র সিটিজেন ফোরাম, এই ধরনের 7-8টা সংগঠনের সাথে আমি নিজেকে জড়িয়েছি। সমাজের কিছু বিভিন্ন রকমের সমস্যাগুলো বুঝতে, সেগুলো সমাধান করা যায় কিনা সেগুলো দেখার জন্য। দারুণ। আপনার প্রথম লেখার কথা নিশ্চয়ই মনে আছে। আপনার প্রথম লেখা প্রকাশিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল? না, আমি আসলে খুব শখ করে রাগের মাথায় লিখি। সত্যি কথা বলতে কি, এটা প্রকাশিত হয়েছে আপনার বনলতা পত্রিকার সম্পাদিকা নাসরিন রহমান। ও নিজে ইচ্ছা করে এটা কবিতা, একটা গদ্যকে আমি গদ্য করে লিখছি, সেটাকে ও কবিতা আকারে প্রকাশ করেছে ওর পত্রিকাতে। তারপরে এখন আবার নন্দিনীতে একটা প্রকাশ হয়েছে, সেটা স্মৃতিচারণ। আপু, আপনার ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পর্কে কিছু জানতে চাই। আমার ছেলে অস্ট্রেলিয়ার
ব্রিসবেনে 2005 সাল থেকে থাকে। ও ওখানে MS করে এখন IT স্পেশালিস্ট হিসেবে কাজ করছে। আর আমার মেয়ে, ও হাউস ওয়াইফ। ও যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মেয়ে, কিন্তু ওকে ইচ্ছা করে আমি হাউস ওয়াইফ করেছি, কারণ একটা ভালো হাউস ওয়াইফ আমাদের সংসারে খুব প্রয়োজন। এটা আমি খুব ফিল করছি আমি 7-8 বছর চাকরি করার পরে, এবং মাকে সংসার করা দেখে এই জন্য আমি না একজন ভালো হাউস ওয়াইফ রাখবে, তুমি আপাতত চাকরি করো না। এরপরেও হয়তো অন্য পদক্ষেপ নিতেও পারে। আচ্ছা, আপনার পরিবার আপনার লেখালেখি এবং আবৃত্তি শিল্পকে কিভাবে দেখেন? আমি আসলে আবৃত্তি আর লেখালেখিকে খুব একটা ছড়াই দিইনি এখন পর্যন্ত। এই খুব অল্প স্বল্প লিখছি আর অল্প স্বল্প আবৃত্তি করি, কিন্তু খুব একটা ছড়াই দিইনি, ফ্যামিলিতে খুব একটা জানাইনি আমি। তো যার জন্য এর অ্যাকশনটা কেমন হবে, ভালো তো হবেই, ভালো করলে ভালো, সব কিছু ভালো হয়। আচ্ছা, আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর, জানা সুর, জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কথা বলছিলাম লেখক, আবৃত্তি শিল্পী ও সমাজসেবিকা দিলরুবা জিতুর সাথে। আপা, আপনি কবিতা, আবৃত্তি এবং লেখালেখির অনুপ্রেরণা পেয়েছেন কার কাছ থেকে? এটা আমার নিজের থেকেই। আর আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়াতে আমি এমনি সব করে আবৃত্তি করাতে সবাই পছন্দ করে, আমাকে বলে কি আপনি তো বেস্ট বাচিক শিল্পী হতে পারবেন। তো এই শখেই আমি নিজের শখেই আবৃত্তি করি, এছাড়া কেউ উৎসাহ দেয় না। আর ছোটোবেলায় একদম স্কুলে থাকতে টিচাররা পছন্দ করতেন আমার উচ্চারণ ভঙ্গি, আমার কথা বলার ধরন, তখন ওনারা কিছু আবৃত্তি করতে দিতে, তাতে আমি পুরস্কৃত হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে। এটাই, আর তেমন কিছু উৎসাহ না। আচ্ছা, মানুষের জীবনে অনেক ধরনের মজার স্মৃতি থাকে। আপনার জীবনে এরকম কোন মজার স্মৃতি আছে যেটা আপনাকে এখনো আন্দোলিত করে, এখনো তাড়িয়ে বেড়ায়? আসলে জীবনের ঘটনা তো অনেক, তো আমার তেমন মজার মনে পড়ে না। তবে একটা স্মৃতি, আমি আসলে আমার ছেলে মেয়ের সাথে অ্যাটাচ থাকতে খুব বেশি পছন্দ করি। তো আমার একটা স্মৃতি আমাকে খুব আনন্দিত করে, যেটা 1400 সালে আমার ছেলে তার স্কুল, ও তখন ইন্টার পরীক্ষার্থী। আমার ছেলে তখন 14 সালে ওর স্কুল ফ্রেন্ডদের নিয়ে সুকান্তের কিছু কবিতার পংক্তি, 4 লাইন কবিতা লিখে আপনার সাদা গেঞ্জিতে লিখে ওরা র্যালি বের করে ভোরে 14 সালে 1 বৈশাখে। আচ্ছা, তো ওই দিন থেকে আমার বাসাটা যেহেতু মিডলে শহরে, আমি কলাবাগান, লেক সার্কাস, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড, এসব এরিয়াতেই সাধারণত থেকেছি। তো আর ওরা উত্তরা থেকে আসতো, শ্যামলী, তারপরে কল্যাণপুরে, অন্যান্য জায়গা থেকে দূরে থেকে আসতো। তো ওরা সব ফ্রেন্ডরা আমার বাসায় এসেছে। ওই সেই 1400 সাল থেকে ওরা 10 বছর আমার বাসায় একটানা দুপুরের ডান্সটা করছে। আচ্ছা, তো আমি তখন খুব অল্প খরচের মধ্যে, যেমন গোশ, পোড়া খিচুড়ি, হয়তো কাবাব, কিংবা আপনার আচার ওরা খুব পছন্দ করতো। আমি আবার খুব আচার বানাতাম বাড়িতে, বাসায়।
সে আচার ওদের দিতাম, ওরা খুব লুটে ফুটে খেত। এটা আমার জন্য খুব আনন্দের। এখন 10 বছর পরে আমার 2005 সালে আমার ছেলে যখন চলে গেল অস্ট্রেলিয়ায়, তারপর থেকে পহেলা বৈশাখ আমার জন্য মজা ঠিক বলবো না, একটু কষ্টের এবং কেমন একটা ফিল করি, সবসময় ফিল করি যে কেমন একটা, আমার 10টা বছর তো কম সময় না, যার জন্য আমি কেমন জানি একটা ফিল করি। এটা আমার খুব মনে পড়ে, প্রত্যেক বছরই মনে পড়ে যে আজকে পহেলা বৈশাখ, অবশ্য আমার কোনো কাজ নেই, হাত গুটায় বসে আছে, আমি নিজের জন্য কিছুই করি না। আসলে এই পহেলা বৈশাখ এটা মনে পড়ার মতোই একটা দিন। হ্যাঁ, আর ওরা আমাকে মনে করায় রাখছে খুব বেশি। আপনি যেটা বলছিলেন যে আপনার তৈরিকৃত আচার বা অন্যরা খুব মজা করে খেত, লুটে পুটে খেত, আপনার প্রিয় খাবার? আমার প্রিয় খাবার গরুর গোশ, পান্তা ভাত, আচ্ছা, আর আম। ফলের মধ্যে আম আমার খুব প্রিয়, ফল আমার সব ফলই প্রিয়, তবে আমটা আমি খুব খেতাম আর কি, এখনো খাই, মানা থাকলেও খাই। আপনার প্রিয় পোশাক কি? শাড়ি, সালোয়ার কামিজ দুটোই পরি, শাড়ি বেশি পরছি আগে, আচ্ছা। এখন প্রয়োজনে সব সালোয়ার কামিজ পরি। কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ করেন? রং নীল, সাদা, আমার সব রঙই ভালো লাগে, নীল, সাদা, অ্যাশ পছন্দ। আপনার জীবনের প্রিয় ব্যক্তি কি? আমার আসলে আমার আব্বা কাজী তালিবুর রহমান আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। উনি একজন ত্যাগী মানুষ, বাঙালির জন্য ত্যাগ করে উনি চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে গ্রামের উন্নয়নের কাজে লেগে গেছিলেন এবং স্কুলে হেডমাস্টার হিসেবে ছিলেন। আমি এর চেয়ে বাইরে, ওনার বাইরে আমি আর কারো পার্সোনালিটি আমাকে আকর্ষণ করে না। এর জন্য আমি আব্বা ত্যাগী, আব্বা প্রচার বিমুখ, আব্বা ত্যাগী, এটা হচ্ছে আব্বার সবচেয়ে বড় পরিচয়। নাহলে আব্বা হয়তো জীবনে অনেক কিছু করতে পারতেন, আব্বা করেন। তো উনি আমার সবচেয়ে মানে আদর্শ বলতে গেলে ওনার আদর্শই আমার আদর্শ। আমি সবসময় বলি আব্বা আমার মানুষগুরু, শিক্ষাগুরু। একজন মানুষ কীভাবে হতে হয়, কীভাবে শিক্ষিত হতে হয়, আব্বার কাছ থেকেই শিখেছি। বাহ, দারুণ। একজন লেখক হিসেবে আপনার প্রিয় সাহিত্যিক অথবা প্রিয় কবি? আমার আসলে ভালো লেখা আমি অনেক পড়ছি, রবীন্দ্রনাথ নজরুল তো আছে, আশুতোষ আমার প্রিয়, শঙ্কর, তারপরে বাংলাদেশের মধ্যে আল মাহমুদ কবিতা আমার খুব প্রিয়। আর এই তো আমি আসলে মনে করতে পারছি না পরিস্থিতিতে। আচ্ছা, আপনার জীবনে লেখালেখির জন্য অথবা যে কোনো কাজের জন্য নিশ্চয়ই আপনি স্বীকৃতি পেয়েছেন। পুরস্কার, পুরস্কার। আপনি আপনার জীবনে যে পুরস্কারগুলো পেয়েছেন বা যে সম্মাননাগুলো পেয়েছেন সেগুলো সম্পর্কে কিছু? স্কুল লাইফে আমি কিছু আবৃত্তি করতাম, তখন তো পেয়েছি। আর কলেজে পড়তে আমি 68 থেকে 73 পর্যন্ত আমি কলেজ ক্যাবিনেটে ছিলাম। তখন তো আমাকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতে হতো, তৈরি করতে হতো, স্ক্রিপ্ট তৈরি করতে হতো। তো তার আবার নাটকে অভিনয় করেছি সেই সময়। তাতে কিছু পুরস্কার পেয়েছি, আসলে অনেক আগের কথা, আমি তো সংগ্রহ করে রাখি না। আর আমি সাইকেল চালাতে পারতাম খুব ভালো, তো সাইকেল রেসে আমি ফার্স্ট হয়েছিলাম, এটা একটা সার্টিফিকেট আমার আছে। আমি খেলায় খুব একটা নাম দিই নাই, তবে এটা ছিল। আর আবৃত্তিতে পেয়েছি, ওই যে আবৃত্তিতে স্কুল লাইফে আমি কিছু পুরস্কার পেয়েছি। আর সংগঠনে এসে এইবার গ্রিন 50 বলে যে একটা সংগঠন আছে, ওরা যথেষ্ট সম্মান করে এবং আমি সেখানে খুবই সম্মাননা পেয়েছি। ন্যাশনাল উইমেন, ওরা সবাই আমাকে যথেষ্ট সম্মান করে, সংগঠনগুলো আমাকে এত সম্মান করে যে আমি অভিভূত হয়ে যাই। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন, এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো, মনে থাকবে আপনাদের কথা। সুপ্রিয় দর্শক, কথায় কথায় অনেক বেলা হলো, এবার বিদায় নেবার পালা। সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবারও আসছি নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু